অন্নপূর্ণা ভান্ডারের নতুন ফর্ম চলে এসেছে। 13 পাতার যে ফর্মটা রয়েছে, আজকে আপনারা দেখছেন সেই 13 পাতার ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয়, কোথা থেকে ডাউনলোড করবেন সেই তথ্যটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে। সঙ্গে থাকুন, আপনাদের আশা করছি আর কোনো সমস্যা হবে না। যদি আপনি সঙ্গে থাকেন, এই ফর্মটা ফিল আপ করা স্টেপ বাই স্টেপ আপনি দেখতে পাবেন এখানেই। নমস্কার, চলুন আজকে আমরা দেখে নিই অন্নপূর্ণা যোজনার ফর্ম কীভাবে ফিল আপ করবো। প্রথম পেজে রয়েছে এই মুহূর্তে। তো এখানে দেখুন লেখা রয়েছে যে প্রতিটি বিভাগে টিক দিতে হবে, যেটা নির্দেশাবলীতে দেওয়া রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। চলুন প্রথম পাতা। এখানে রয়েছে দেখুন পারিবারিক প্রধানের নাম, HOF মানে হলো হেড অব দ্য ফ্যামিলি। এখানে ওনার পুরো নামটা লিখবেন, তারপর ওনার জন্ম তারিখ লিখবেন। প্রথমে দিন লিখবেন, তারপরে মাস লিখবেন, তারপর বছর লিখবেন। ডান দিকে পুরো বিষয়টা দেখুন লেখা রয়েছে যে ওনার যে নামগুলো আধার কার্ড অনুযায়ী কিন্তু লিখবেন। তারপর পরিবারের যে প্রধান, উনি পুরুষ না মহিলা সেটা আপনি এখানে মার্ক করবেন। যদি অন্যান্য হয় সেটাও মার্ক করতে পারেন। পারিবারিক প্রধান, ওনার আধার নম্বর যেটা রয়েছে সেই আধার নম্বরটা আপনি এখানে লিখবেন, এই যে ফাঁকা জায়গাটাতে রয়েছে। তারপর আপনার এই যে দেখুন ডিজিটাল রেশন কার্ড যদি পরিবারের যে প্রধান রয়েছে ওনার থাকে, সেক্ষেত্রে সেটা আপনি এই ফাঁকা অংশটাতে লিখবেন যে 5 রয়েছে। তারপরে পরিবারের যে সদস্য, আপনার ধরুন মোট সদস্য 5 জন বা 4 জন, সেটা আপনি এখানে শুধুমাত্র সংখ্যাতে লিখবেন, 5 বা 4, কোথায় কিন্তু নয়। দেখুন ডান দিকে লেখা রয়েছে শুধুমাত্র সংখ্যায়। তারপর আপনার যে ঠিকানা রয়েছে, আপনি ঠিকানাটা এখানে লিখবেন, আপনার যে পুরো ঠিকানা, স্থায়ী ঠিকানা যেটা রয়েছে দেখুন এখানে লেখা রয়েছে। তারপর আপনি এখানে আপনার যোগাযোগ নম্বর মানে মোবাইল নম্বরটা লিখবেন। বিশেষত আপনার যে পরিবারের প্রধান রয়েছে ওনার যে আধার কার্ড রয়েছে, সেই আধার কার্ডের সাথে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাই আপনি এখানে লিখবেন। কিন্তু দেখুন এইদিকে ডান দিকে একদম ক্লিয়ারভাবে লেখা রয়েছে। তারপরে আপনার যে পরিবারের বাকি যে সদস্যজন রয়েছে তাদের যে তথ্যগুলো এখানে লিখতে হবে। দেখুন এখানে রয়েছে সব তথ্য দেওয়া রয়েছে, দেখুন নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের কিন্তু এখানে লিখতে হবে। ডান দিকের যে এরিয়াটা রয়েছে এখানে দেখুন লেখা রয়েছে হ্যাঁ লিখবেন। যদি ধরুন আপনি অ্যাপ্লাই করছেন কিন্তু পরিবারের প্রধান আপনি নন, তাহলে এখানে হ্যাঁ লিখবেন না। আপনি পরিবারের প্রধানের নামটা লিখলেন, হেড অফ দ্য ফ্যামিলি, সদস্য 1 হিসাবে, তার জন্ম তারিখ লিখবেন, তার লিঙ্গ লিখবেন এবং পরিবারের প্রধানের সাথে সম্পর্কটা লিখবেন আপনার। এখানে পরিবারের প্রধানের আধার নম্বরটা লিখবেন। দেখতে পেয়েছেন, টিক দেবেন। সদস্য 2, আপনার বাড়ির ধরুন 2 নম্বর সদস্য যদি কেউ থাকে তার নামটা আপনি লিখবেন, জন্ম তারিখ লিখবেন, লিঙ্গ লিখবেন। যদি 2 নম্বর সদস্যের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনি অ্যাপ্লাই করেন তাহলে হ্যাঁ উপর টিক দেবেন, নাহলে কিছুই দেওয়ার দরকার নেই। এইভাবে আপনি এলেন, এইভাবে ধরুন এলেন আপনি 3 নম্বর সদস্য, সেম জিনিস 4 নম্বর, 5 নম্বর। পরিবারের প্রধান বা বাকি যারা অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এখানে সবার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। উপরে আপনি সদস্য 1 হিসেবে যার নাম লিখেছেন, এখানে সদস্য 1-এর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে তারই দেবেন, কিন্তু অন্য কারুকার নয়। এরপর এখানে একটা ব্যাপার আছে, ধরুন আপনার কাছে 5টা অ্যাকাউন্ট রয়েছে কোনো একজনকার ব্যক্তির কাছে, বা 4টে অ্যাকাউন্ট রয়েছে, যেটাই অ্যাকাউন্ট থাকুক, শুধুমাত্র একটা অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে। এখানে কিন্তু একমাত্র সেই ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্টযুক্ত নাম্বারটাই আপনারা দেবেন, অন্য নাম্বার দেবেন না। ঠিক সেইভাবে সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5, উপরে আপনারা যতজন সদস্য লিখবেন পরিবারের সদস্য হিসাবে, ঠিক সেই ক্রম অনুযায়ী আপনারা এগুলো লিখবেন। চলুন এবারে চলে আসি আমাদের 11 নম্বর পয়েন্ট। এখানে রয়েছে যে এপিক নম্বর, এপিক অর্থাৎ ভোটার নম্বর, হেড অফ দ্য ফ্যামিলি এবং বাকি সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার নম্বর এখানে দিতে হবে, ভোটার তালিকার অংশ নম্বর সহ। ঠিক আছে, আপনারা ভোটার তালিকার অংশ নম্বর ডাউনলোড করে নিতে পারেন আপনার এরিয়ার থেকে, বা কিছুদিন আগে যদি আপনারা ভোট দিয়ে থাকেন যে ভোটার স্লিপ রয়েছে সেই ভোটার স্লিপে কিন্তু অংশ নম্বর দেওয়া আছে। উপরে আপনারা যে ক্রম অনুসারে লিখেছিলেন এখানেও কিন্তু ঠিক সেই ক্রম অনুসারেই কিন্তু আপনাদেরকে লিখতে হবে, সদস্য 1, সদস্য 2, সদস্য 4, সদস্য। কোন শ্রেণীর মধ্যে পড়েছেন, ধরুন যদি আপনারা জেনারেল কাস্টের হয়ে থাকেন তাহলে আনরিজার্ভড, অসংরক্ষিত। যদি আপনারা EWS হয়ে থাকেন আনরিজার্ভড ক্ষেত্রে, আপনারা ধরুন আর্থিকভাবে দুর্বল, তাহলে আপনারা কিন্তু এর উপরে টিক দেবেন।
কিন্তু আপনারা ধরুন টিক দিয়ে দিলেন কোনো একটা শ্রেণীর উপরে, বা তপশিলি জাতি, তপশিলি উপজাতি, বা ওবিসি, বা যে কোনোভাবেই কিন্তু আপনাকে সেটা সার্টিফিকেট দিতে হবে। যেমন ডান দিকে কিন্তু লেখা রয়েছে আপনাদের। এরপরে আপনাদের যে ডিজিটাল রেশন কার্ড আছে কি নেই, রেশন কার্ডের এরিয়াতে লেখা রয়েছে দেখুন। যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, নাহলে না লিখবেন। এরপরে আপনাদের রেশন কার্ডের ধারণ কি রয়েছে, AYPHH, SPHH, RKSY1, RKSY2, বা যদি সরকারি চাকরি করে থাকেন বা অন্য কোনোভাবে ভর্তুকিহীন হয়ে থাকেন তাহলে এটার উপরে টিক দেবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলেছে কিনা। এরপর এই যে জায়গাটা রয়েছে, এটা ধরুন আপনারা লাস্ট মাসে বা বিগত কয়েক মাসে আপনারা রেশন তুলেছেন কিনা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না হলে না। এরপর আপনাদের বাড়িতে কি কি সম্পদ রয়েছে সেই সেকশনে আমরা চলে এসেছি। ধরুন আপনার বাড়িতে কোটা পাকা ঘর রয়েছে। এখানে ধরুন প্রশ্নটাতে ক্লিয়ারভাবে লেখা রয়েছে বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। এরপর পারিবারিক জমির যে মালিকানা, যদি কেউ কেউ যে থাকে ধরুন বাস্তুহীন থাকে, তাদের নিজস্ব জমি থাকে না, তাহলে না করবেন। যদি জমি থাকে তাহলে হ্যাঁ করবেন। এরপর যদি আপনি হ্যাঁ করেন তাহলে কিন্তু রেজিস্ট্রেশন নথি বা মিউটেশন কপি, বা ধরুন আপনার জমির যে রেকর্ডের কপি, সেটা কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। এরপর পরিবারের যে সমস্ত সদস্য রয়েছে সকলকার মিলিয়ে আপনার কত শতক জমি রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। রেজিস্ট্রেশন নথি অনুযায়ী কিন্তু আপনাকে লিখতে হবে। আপনি আন্দাজে কিছু একটা লিখে দিলেন তাহলে কিন্তু হবে না। এরপর যানবাহন, আপনার বাড়িতে কোনো মানে অবাণিজ্যিক বা বাণিজ্যিক গাড়ি আছে কি না সেটাই জানতে চাই। দেখুন আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে, মানে পার্সোনাল কার যেটাকে বলেন। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবেন এবং গাড়ির নাম্বারটা উল্লেখ করবেন। এই ধরুন গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এবং কত পিস গাড়ি রয়েছে সেটা এখানে লিখবেন। পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বীমা, যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ লিখবেন, যদি না থাকে তাহলে না লিখবেন। যদি হ্যাঁ হয় তাহলে সেটা সরকারি না বেসরকারি সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করবেন। হেড অফ দ্য ফ্যামিলির আছে কি নেই, যদি থাকে তাহলে সরকারি না বেসরকারি। বিমার অঙ্ক সেটাও কিন্তু এখানে লিখতে হবে। তারপর ঠিক একইভাবে উপরে আপনারা যে ক্রম অনুসারে সদস্য 1, 2 করে লিখেছিলেন সেই ক্রম অনুসারেই আপনাদেরকে লিখতে হবে 1, 2, 3, 4 করে। যদি না হয় তাহলে তো কোনো সমস্যাই নেই, বাকি এগুলো লিখতে হচ্ছে না আপনাকে। এরপরে আয় বা পেশাগত মানে জায়গা এটা রয়েছে, কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, মানে পি ট্যাক্স বা ইনকাম ট্যাক্স কি এখানে প্রদান করে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। এরপর পরিবারের সদস্যদের প্যান কার্ড, এখানে সবাইকার কিন্তু প্যান কার্ডের নাম্বার লিখতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে সবার প্যান নাম্বার লিখবেন, আর ধরুন যদি কারোর না থাকে তাহলে সেই জায়গাটা লিখবেন না, খালি রেখে দেবেন। এরপরে কর্মসংস্থানের ধারণ, কে কী কাজ করে। পরিবারের প্রধান, উনি কি সরকারি ক্ষেত্রে কাজ করেন, বা উনি কি বেসরকারি ক্ষেত্রে বেতনভোগ কর্মচারী, বা উনি কি সংগঠিত ক্ষেত্রে স্বনির্ভর, বা কোনো উদ্যোক্তা, কোনো ব্যবসায়ী মালিক ইত্যাদি, বা আংশিক সময়ের কর্মরত বা পার্ট টাইম কাজ করেন কি, কোনো অসংগঠিত ক্ষেত্রে স্বনির্ভর কারিগরি শিল্পী বা কৃষক ইত্যাদি কি। যদি সেটা হয় সেটাও লিখবেন, বা পরিযায়ী শ্রমিক যদি হয় তাও লিখবেন, যদি বেকার হয় বেকার লিখবেন, যদি অন্যান্য কোনো কাজ করে সেটাও আপনি লিখতে পারেন। আপনি পুরো যে রয়েছে সদস্য 1, সদস্য 2 পরপর সেম একই জিনিস কিন্তু রয়েছে, এলে কিন্তু আপনারা লিখতে থাকবেন। সদস্য 3, এরপরে এই দেখুন সদস্য 4, সদস্য 5, এই জায়গাটা আমার শেষ হয়ে গেল। এরপর পরিবারের যে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা সেটা কিন্তু আপনাকে লিখতে হবে, যে কতজন শিক্ষিত কতজন অশিক্ষিত। পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। এরপরে পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত, এবারে কতদূর পড়াশোনা করেছেন ম্যাক্সিমাম, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সেটাও লিখতে হবে। ঠিক একইভাবে উপরের ক্রম অনুযায়ী সদস্য 1, 2, 3, 4, 5 এইভাবেই লিখবেন। এরপরে কোনো সদস্যকে কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক কিনা, যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর। যদি হ্যাঁ হয় তবেই এই জায়গাটা লিখবেন, নাহলে কিন্তু লেখার দরকার নেই। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, ধরুন আপনার বাড়িতে কেউ আগে চাকরি করতো, তার পেনশন পাচ্ছেন এখন, তাহলে সেখানে হ্যাঁ লিখতে হবে। এবং যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য সংখ্যাটি এখানে লিখতে হবে এবং পেনশনের স্লিপ আপনাকে প্রদান করতে হবে। এরপরে বাড়ির কারুকার কি কোনো জিএসটি অধীনে নিবন্ধিত আছে, তাহলে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু জিএসটি নাম্বার এখানে আপনাকে দিতে হবে, এই জায়গাটাতে জিএসটি নম্বর। এরপরে পরিবারের বার্ষিক আয় কত মোট, এখানে আপনি অঙ্কে লিখলেন।
এটা মোটামুটি একটা আন্দাজ করে সবাইকার যোগ করে আপনারা লিখে নেবেন। অন্যান্য যে পরিচয় নথি রয়েছে, সিএইতে যদি আবেদন করে থাকে তার বর্তমান অবস্থা কী, পরিবারের প্রধানের ক্ষেত্রে এটা। তো যদি আবেদন না করে থাকে, ধরুন প্রয়োজন হয়নি, তাহলে প্রযোজ্য নয়। যদি আবেদন করা হয়েছে, তার আবেদন নম্বরটা এখানে দিতে হবে। যদি ইস্যু হয়ে থাকে, তার সার্টিফিকেট নম্বরটা এখানে দিতে হবে। ঠিক একইভাবে সদস্য 1 আপনারা ফিল আপ করবেন। এরপরে দেখুন, অন্যান্য যদি কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি, কিষাণ ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড থাকে, তাহলে ধরুন যদি পরিবারের প্রধানের থাকে, তাহলে তার নাম্বার দেবেন, তার আইডি দেবেন, যে তারিখ ইস্যু করা হয়েছে তার ডেট দেবেন। এইবারে প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ, যে কে প্রদান করেছে, কোন ডিপার্টমেন্ট থেকে আপনাকে দেওয়া হয়েছে, সেটা ডান দিকে ফিল আপ করতে থাকবেন। ঠিক সেইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5, এইভাবে পর লিখতে থাকবেন। যে উপরে ক্রম রয়েছে কিন্তু ওটা সবসময়তেই মেনটেন করবেন। এরপরে যদি SIR 2026-এ বাদ পড়ে থাকে নাম ভোটার কার্ড থেকে, তবে যদি মামলাটা ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেইটা কিন্তু এখানে লিখতে হবে। যদি ধরুন পরিবারের প্রধানের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাহলে লিখবেন না। যদি বাদ না পড়ে থাকে তাহলে না লিখবেন। যদি ধরুন বাদ পড়ে থাকে এবং ট্রাইব্যুনালে রয়েছে বিচারাধীন, তাহলে হ্যাঁ লিখবেন এবং তার মামলার বিবরণটা এখানে দেবেন। ঠিক একইভাবে বাকি যে সদস্য রয়েছে সেটা 1, 2, 3, 4, 5 করে সবারটাই দিতে হবে আপনাদেরকে। এরপরে ধরুন যে বাড়িতে ধরুন কোনো বাচ্চা রয়েছে, সেই বাচ্চাদের বিবরণটাও এখানে দিতে হবে। বিদ্যালয়ে ধরুন অধ্যয়নরত পারিবারিক সদস্যদের বিবরণ, শিশুদের বিবরণ যেটা রয়েছে সেখানে দিবেন আপনারা। এবার শিশু সংখ্যা 1, ধরুন বেশ কয়েকজন শিশু রয়েছে, লিখলেন শিশু সংখ্যা 1, শিশুর নাম লিখলেন, কোন শ্রেণীতে পড়ে সেটা লিখলেন, বিদ্যালয়ের নাম লিখলেন, ধারণ লিখলেন, কোন স্কুলে পড়ে, সরকারি সাহায্যপ্রাপ্ত স্পন্সর বিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, শিক্ষিত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা বা অন্যান্য কোনো জায়গাতে পড়ছে। ঠিক একইভাবে শিশু সংখ্যা 2, শিশু সংখ্যা 3, শিশু সংখ্যা 4 এইভাবে লিখলেন। এরপরে শিশুদের যে টিকাকরণ হয় বাচ্চাদের, সেই টিকাকরণের যে বিবরণ সেটা কিন্তু লিখতে হবে। এই টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়ে গেছে বা টিকাকরণ করা হয়নি, আপনার যেরকম থাকবে সিচুয়েশান ঠিক সেভাবেই লিখবেন। এবং ডান দিকে দেখুন লেখা হয়, যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড আইডি দেবেন, যদি না হয়ে থাকে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ ইত্যাদি এদিকে আপনাদেরকে বর্ণনা করতে হবে। ঠিক একইভাবে শিশু 1, শিশু 2, শিশু 3 এভাবে লিখতে হবে। এরপরে আপনারা সরকারি প্রকল্পের আওতায় কি কি সুবিধা পাচ্ছেন এই মুহূর্তে। ধরুন আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, পরিবারের প্রধান ক্ষেত্রে হ্যাঁ বা না। যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন, প্রকল্পের নাম। আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে, এই দেখুন লেখা রয়েছে, প্রত্যাহার করতে চান। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, প্রকল্পের নাম লিখলেন, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে লেখার দরকার নেই। ঠিক সেইভাবে বাকি যে সদস্যরা রয়েছে, সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 সবকটাই আপনাদেরকে লিখতে হবে। এরপরে বাকি যে ব্যাপারটা রয়েছে, যদি ধরুন বাদ দেওয়া হয় তাহলে অফিসার কর্তৃক পূরণে, মানে এই জায়গাটা কিন্তু অফিসের। এবারে এখানে ধরুন সম্মতির যে ব্যাপারটা রয়েছে, এখানে আপনাকে সাইন করে সম্মত করে উপর টিক দিতে হবে। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে কিন্তু স্বাক্ষর করতে হবে। এরপরে পরিবার যে ব্যাপারটা রয়েছে, পরিবার বলতে আপনি কি বোঝেন। দেখুন এখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে যে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছেন। ফর্মটা কিন্তু এখানেই শেষ। এই যে নিচের যে অংশটা রয়েছে এটা কিন্তু সরকারি অফিসে ফিল আপ করার জন্য। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্মটি রয়েছে সেটা ডাউনলোড করে নেব। প্রথমে আমরা গুগলে চলে এলাম। গুগলে আসার পরে এখানে টাইপ করলাম সার্চ বারে যে অন্নপূর্ণা ভাণ্ডার টাইপ করার পরে এই যে 2 নম্বর যে ওয়েবসাইটটা রয়েছে socialsecurity.wob.in ডাউনলোড অন্নপূর্ণা ফর্ম যোজনা, এটা আপনারা ইংলিশের জন্য ওপেন করতে পারেন। বা আপনারা যদি ফর্মটা বাংলায় ফিল আপ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে বাংলা অপশানটা রয়েছে এর উপর জাস্ট আপনি ক্লিক করে দেবেন, ফর্মটা কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। এই দেখুন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। এই ডাউনলোড লিঙ্কটা রয়েছে ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা যদি চান ওখান থেকেও আপনারা ভিজিট করে নিতে পারেন। ধন্যবাদ।